বাজেট অধিবেশন চলছে, ইতিমধ্যে বাজেট পেশ করার পর তা গৃহীত হয়ে গেছে। রাজ্য বাজেট নিয়ে কি প্রত্যাশা রাজ্যবাসীর, আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা কথাগুলো শোনার চেষ্টা করেছি, আপনাদের মতামতগুলো জানার চেষ্টা করেছি। তার পাশাপাশি এই রাজ্যের আপামর জনগণের মধ্যে একটা বিরাট অংশ বেকারত্বের জ্বালায় ভুগছেন এবং বেকারত্বের জ্বালার কথা তারা বলছেন। সেদিক থেকে তাদের বিষয়গুলো ভাববার, যারা টেট উত্তীর্ণ রয়েছেন 2022 সালের তারাও যেমন রয়েছেন, 2022 সালের যারা এসটিজিটি পরীক্ষার্থী তারাও রয়েছেন, তাদের কথাও কিন্তু বিধানসভার অধিবেশনে উঠেছে, বিধানসভার অধিবেশনে চর্চিত হয়েছে। যারা পুলিশ কনস্টেবলের চাকরির আশায় আছেন তাদের কথাগুলো যেমন উঠে এসছে জেল পুলিশ, কারা প্রহরী কিংবা ফায়ার সার্ভিসের যারা চাকরির আশায় আছেন তাদের প্রত্যেকের নিয়োগ প্রক্রিয়া এতটা দেরি হচ্ছে কেন, বিলম্বিত নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিধানসভার অধিবেশনে বিরোধী বিধায়করা তাতে সরবই হন শুধু নয়, একেবারে সরকারের কাছে বিষয়গুলো উত্থাপন করেছেন, সরকার পক্ষ সেদিক থেকে জবাব দিয়েছে। ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজ আমরা আপনাদের প্রত্যেকের সামনে মিলিত হয়েছে, আপনারা কথা বলবেন। সেদিক থেকে আমরা বলছি, পুলিশ কনস্টেবল চাকরি প্রক্রিয়া কবে শেষ হবে এবং কবে সে চাকরি প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তারা কবে চাকরি পাবেন, এ রাজ্যের বেকারদের জন্য রাজ্য বাজেট কতটা দিশা দেখাবে, ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা মতামত জানবো। আপনারা কথা বলবেন, আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। তার পাশাপাশি রাজ্য বাজেট থেকে এই রাজ্যের জনগণ বা এই রাজ্যের সকল অংশের বেকার থেকে শুরু করে শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্ত, প্রবীণ, নবীন প্রত্যেকের জন্য যে বিষয়গুলো উত্থাপন করে কথা বলা হয়েছে, যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা সেদিক থেকে কথাগুলো তুলে ধরতে চাই আপনাদের প্রত্যেকের কাছে। আমরা বলতে চাই যে এই রাজ্যের সরকারের তরফে যে আশা আকাঙ্ক্ষার কথা বলা হয়, সরকারের তরফে যে প্রত্যাশা জাগানো হয়, সরকার আন্তরিকভাবে কাজ করে বলে যে কথাগুলো বলা হয়, সেদিক থেকে এই বাজেট বেকারদের স্বার্থে কতটা দিশা দেখাবে। পুলিশ কনস্টেবল চাকরি কবে জানতে চায় বেকাররা, বিলম্ব কেন নিয়োগ প্রক্রিয়া, উঠল প্রশ্ন, সেই উত্তর অবশ্যই এই রাজ্যের লাখ লাখ বেকারদের কাছ থেকেই বোধহয় প্রত্যাশা করা যায়। আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন, নিয়মিত কথাগুলো বলেন, কথাগুলো শুনতে চান, আপনারা প্রত্যেকেই আশা করি এই বিষয় নিয়ে মতামত দেবেন, কথা বলবেন। আপনাদের কথা এই অনুষ্ঠান থেকে আমরা তুলে ধরব। আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের নিয়মিত মতামত ব্যক্ত করেন, আপনাদের প্রত্যেকের কাছে আমরা বোধহয় এই বাজেট সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? পুলিশ কনস্টেবল কেন দেশের এসটিজিটিটা আপনি একভাবে বললেন, ফায়ার সার্ভিস, পুলিশ কনস্টেবল, জেল পুলিশ, এগুলো হবে না তো? আমি ত্রিপুরার একজন নাগরিক হিসেবে বলছি যে এগুলো হবে না, কারণ দেওয়ার জন্য দিয়ে দিত একটা স্পেশাল কেয়ার যদি নাকি জানি একটা পোস্ট জীবনে কোনোদিন শুনিনি, 12,000 টাকা বেতন দিয়ে বলতে স্পেশাল এক্সিকিউটিভ, তো এক্সিকিউটিভ হিসাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এরকম যেটা শুনি, স্পেশাল এক্সিকিউটিভ থেকেও কত ভালো না। এগুলি অ্যাক্টিভিটি জানেননি, এগুলি হওয়ার কোন বিষয় এখনো দেখাতে পারেনি না চলতে। কারণ যদি দিত তাহলে রাজপথের 25 বছরে বামফ্রন্ট কিছু করতে পারেনি, ভালো কথা, তাদের থেকে ভালো আপনারা করুন না, করে দেখান না, দেখলেই তো আপনারা যদি আরো ভালো কিছু করেন নিশ্চয়ই ত্রিপুরা রাজ্যের মানুষ আরেকটু অভিভূত হবে যে না, 25 বছরের সেখান থেকে তার একটু বর্তমান সরকার ভালো করছে। আমরা ভাবছিলাম এই 7 বছরের মধ্যে প্রথম যিনি মুখ্যমন্ত্রী ছিলেন হয়তো উনি ত্রিপুরা সম্বন্ধে জানেন না, বুঝেন না, বা কি করলে ভালো হবে বা ভালো লেখাপড়া জানেন না। আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী সুশিক্ষিত সজ্জন ব্যক্তি, আমরা জানি ত্রিপুরাবাসী হিসেবে তিনি, হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা দেখলাম যে বর্তমানের 2 বছর ওনার অতিবাহিত এর আগে 6 মাস, তো ওই 6 মাস বাদ দিলাম, বর্তমানের 2 বছরে তো অনেক কিছু করার ছিল, কিন্তু আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিএম স্যার কেন এগুলো ডিলে করছেন কিছুই মনে করতে পারছি না। এবং যা বলছি আপনাদের কথাও বলছি, এবং আপনারাই পারেন এগুলি তুলে ধরার জন্য একমাত্র মাধ্যম আর কি, এটাই বলা ছিল স্যার। নমস্কার, কে বলছেন? আমরা রাজ্য বাজেট অধিবেশন থেকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বক্তব্যের অংশবিশেষ আমরা শুনব। রাজ্যের আপামর জনগণের জন্য সরকারের কি ভাবনা, দৃষ্টিভঙ্গি তা যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি
আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন, নিয়মিত কথা বলেন, তারাও সেদিক থেকে বলতে পারবেন, বুঝতে পারবেন যে এই সময়ের মধ্যে রাজ্যের বেকারদের জন্য বিধানসভার অধিবেশন থেকে, রাজ্য বাজেট থেকে কি দিশা দেখাচ্ছে সরকার, আমরা তার বিষয়ে অবশ্যই আলোচনা করব এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রীদের ভাষণের অংশ বিশেষ শুনব। অনেক কিছু করেছেন, আপনি যেটা করেছেন এর জন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমি আপনাকে এর জন্য বলবো না যে আপনি কিছুই করেন। এখানে অলরেডি ত্রিপুরা হেলথ সার্ভিসের 175 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং ত্রিপুরা হেলথ সার্ভিস গ্রেড 3 পদে 16 জন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এর মধ্যে নিয়োগ করা হবে, টিপিএসসির মধ্যে দেওয়া হয়েছে এবং তারা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। শুধু বিল্ডিং নয়, স্বাস্থ্য দপ্তরের মানব সম্পদ সৃষ্টি কিন্তু আমরা ব্যবস্থা করছি না। এখানে নার্সিং যারা অফিসার আছে তাদের জন্য আগে নার্স করা হবে, আমরা কিন্তু নাম চেঞ্জ করেছি, এখন নার্সিং অফিসার, এবং 175টি শূন্য বলে তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 152 জনকে আমরা লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। এছাড়া চুক্তির মাধ্যমে 100 জন নার্সিং অফিসার নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে। নমস্কার, কে বলছেন? যাতে আরো ভালো। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো উন্নত পরিষেবা দেওয়া যায়। 433 জন নার্সিং অফিসারের পোস্ট সৃষ্টি এবং পূরণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 308 জন মাল্টিটাস্কিং গ্রুপ পদের নিয়োগপত্র অলরেডি প্রদান করা হয়েছে। তাছাড়াও প্রায় 1158 জন উপরোক্ত পদে নিয়োগের কাজ প্রক্রিয়াধীন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে অর্থাৎ এই জিএমসিও জিবিপিতে কিডনি রোগীদের ওপিডি ও সুপার স্পেশালিটি ব্লক এবং কিডনি প্রতিস্থাপন চালু হয়েছে। ক্যান্সার রোগীদের রোগ নির্ণয়ের জন্য উচ্চমানের রেডিও ইমেজিং ডিভাইস, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি এবং ডিজিটাল অ্যাক্সেস স্থাপন করা হয়েছে। নমস্কার, কে বলছেন? মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের শয্যা সংখ্যা। হ্যাঁ, বলুন। রাজ্যের বাজেট সম্বন্ধে কি আলোচনা আমরা করলাম, আমরা যাই বাজেট সম্বন্ধে শুধু বললাম মুখ্যমন্ত্রীর কথা, সেটা কোনো দিশা আমরা পাইলাম না। তার কারণ এই যে ত্রিপুরা রাজ্যের যে বিকাশ সমস্যা, এটার জন্য কত হাজার কোন দপ্তরে কত নিয়োগ করতে হবে, তাদের দেখা সমস্যা কিভাবে যে সমাধান হবে সেই কোন পরিকল্পনা এই বাজেটের মধ্যে আমরা দেখতাম না। আর নতুন কি কোনো ব্যাটালিয়ান খোলা হবে কিনা, যদি কেএসআর ব্যাটালিয়ান 2টা নতুন ক্রিয়া করলে সফল হয় না আমাদের রাজ্যের কাজে থাকবো। পুরান ভ্যাকেন্সি কোনগুলো সমস্ত কি পূর্ণ হবে না হবে তার কোনো দিশা আমরা দেখি না। এই বাজেটটা যেটা করছে এটা আমরা দেখলাম যে আসলে ত্রিপুরার বেকারের জন্য একটা দিশা হিসেবে এই ত্রিপুরার বেকাররা আজকে 7 বছরের যে আন্দোলনে হয়েছে, আবার এই আন্দোলনে চলবে। তাদের যে আন্দোলন তাদের বাজেটের একটা সমস্যা নিয়ে কোনো কথা নেই, শ্রমজীবী মানুষের জন্য কোনো কথা নেই। কত টাকা বাড়াইবে তার কোন দিশা নাই। তাহলে আমরা সেই বাজেট থেকে দিশাহীন বাজেট দিয়ে আমরা অনেক পর্যন্ত বলে যাই। টাকার অঙ্ক বাড়ছে, কিন্তু টাকা যে বাড়াইছে আমরা দেখলাম গত বছরের যে বাজেটের যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনারও সব বাস্তবায়িত করতে পারছেন না। আর আবার এখন পরিকল্পনা করছে। আপনারা দেখেন টাকার গুণগত মানে আমরা দেখি যে শিক্ষা ক্ষেত্রে যদি টাকা বাইরেও থাকে কিন্তু তার পরিসংখ্যান গত বছর থেকে এবার কম আছে। যদি টাকার হিসাব আমরা করি গত বছর যে টাকা বাজারে ছিল তার কত পার্সেন্ট আর এইবার কত পার্সেন্ট, শিক্ষার গুণগত মান কি কইরা উন্নত হবে এবং ত্রিপুরা শিক্ষার্থীরা এবং বেকার গরিব মানুষের ছেলেমেয়েরা লেখাপড়ি করবে। যার ফলে আমরা মনে করি এই বাজেটটা দিশাহীন বাজেট, এটুকুই বলা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যাঁ, হ্যালো, আমি টিভি 24 কি অংশগ্রহণ করতে পারবো? আপনি লাইভে আছেন, আপনি সরাসরি কথা বলুন।
টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। ঠিক আছে, আমি বলতে চেয়েছিলাম বাজেট তো হয়েছে, ঠিক আছে। আপনি টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন, নতুবা টিভি থেকে একটু দূরে থেকে কথা বলুন। হ্যাঁ, কিন্তু বলতেছিলাম কি, যারা চাকরিজীবী বা এমপ্লয়ি, হ্যাঁ, পেনশনার, যারা চাকরি করছে তারাও 3% পাবে, যারা পেনশনার তারাও 3% পাবে, ঠিক আছে তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা সাধারণ ছোট মানে অনিয়মিত কর্মী সরকারের, যেমন AWC ওয়ার্কার, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, যারা পুরসভার সাফাই কর্মী, তাদের যে ভবিষ্যৎ, কেউ 6,000 টাকা থেকে কমতে 3,500 টাকা, 3,600 টাকা এসে পৌঁছেছে। কি জন্য আমরা আমাদের তো পরিকাঠামো অনুযায়ী জাতীয়, আমরা তো এই জিনিসটা উপলব্ধি করতে পারছি যে কারোর বেতন নির্ধারিত একটা থাকার পরে সে কমতে পারে না কখনো, বৃদ্ধি পাওয়া ছাড়া, সেটাও উপলব্ধি করতে পারছি। দ্বিতীয়ত AWC ওয়ার্কার যারা, তাদের যে কাজ, প্রচুর কাজ, এত কাজ, তাদেরকে 30,000 টাকা দিলেও আমার কাছে কম মনে হয়। হ্যাঁ, এত কাজের চাপ তাদের আমি উপলব্ধি করতে পারছি। কেন, আমার পাশে বেশ কয়েকটা অঙ্গনারী সেন্টার আছে, আমি দেখতে পাচ্ছি তাদের কি কাজ, তো এত কাজ। একটা প্রাইমারি সেকশনের আপনার 5 পর্যন্ত যে আমাদের সেকশন, স্কুল সেকশন, যে কাজ করে একজন শিক্ষক, তার ডবল থেকে 3 ডবল পরিশ্রম বেশি হয় AWC একটা ওয়ার্কারের। এরপরে তাদের যে মাইনা 8,000, 8,500, 9,000, 9,500, এটা মেনে নেওয়া যায় না। ঠিক আছে, সরকারের যারা আমাদের প্রতিনিধিত্ব করছেন মন্ত্রীরা, ওনাদের বেতন বাড়ছে, ঠিক আছে, মানলাম ওনাদেরও দরকার, কিন্তু ওনাদের বেতন তো এতটা কম ছিল না। বলে 80 থেকে বেড়ে 92 হওয়া দরকার, 92টা 95 হওয়া দরকার, 95টা 97 হওয়া দরকার। আর এটা যদি বাড়তে পারে, ঠিক আছে, মেনে নিলাম ওনাদের দরকার, ঠিক আছে, ওনারা অনেক পরিশ্রম করছেন, ঠিক আছে, তাদের জন্য খাটাখাটনি করছেন, কিন্তু পাশাপাশি তো এইগুলো তো ভেবে দরকার, যারা ওয়ার্কার, যারা হেল্পার, যারা পুরসভার সাফাই করবে, তাদের বেতনটা সম্বন্ধে তারা কি করে চলে। এত কম টাকা, সেই টাকা তাদের 300 টাকা, 200 টাকা, 150 টাকা যদি আমরা হিসাব করি পার ডে পড়ে, সেই টাকা তাদের বর্তমান যে বাজার মূল্য জিনিসে কি করে তাদের পক্ষে এই সম্ভব। হ্যাঁ, সরকারকে এগুলো একটু চিন্তা ভাবনা করা দরকার। 40,000 সম্ভবত রাজ্যে অনিয়মিত কর্মী আছে, হ্যাঁ, তাদের সম্বন্ধেও ভাবা দরকার। আমি তো ব্যক্তিগত কোনো কিছু বলবো না নিজের সম্বন্ধে, আমি সার্বিক রাজ্যের ভালো হোক, দেশের ভালো হোক, সেটাই চাইবো। সরকার ক্ষমতায় ভালো কাজ, জনগণের মঙ্গল হোক, রাজ্য এগিয়ে যাক, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে এগিয়ে যাক, কিন্তু এগুলিকে বঞ্চিত করে হয় না। এইটুকুই বলতে চাইছিলাম আর কি। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন? নমস্কার, বলছিলাম কি আমি ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছিলাম যে ত্রিপুরা পুলিশের ভালো চলছে, 3 বছর হয়ে গেছে, ভালো কোনো যাচ্ছে না। আপনারা যান আমাদের বিষয়, তো আপনারা তো একবার বলতে পারেন না যে কবে হবে, কবে কি, কত বছরের অপেক্ষা করে থাকবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কথা বলুন। আচ্ছা, দেখুন, আপনারা যেহেতু বেকারদের সাথে তাদেরকে নিয়ে বসেছেন, মানে আমি একটা কথা বলতে চাই যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা 2022-এ আমাদের যেটা ডিসেম্বরে দেওয়া হচ্ছিল, এখন 23 আবার আমাদের যে ইন্টারভিউ আবার নেওয়া হলো, তো এখন 2025-এ মার্চ মাস এখন অব্দি আমাদের যে এটা দেওয়া হলো, তো সরকার যদি আমাদের এটার দিকে একটু দেখতো, মানে প্রচুর সংখ্যক একটা ভাই বোন এটার দিকে তাকিয়ে আছে। তো কনস্টেবলের পাশাপাশি আমাদের এই
এই যে মানে এটা থেকে যদি সরকার একটু তাকাতো খুব ভালো হতো। এখানে অনেক মানে অনেক জায়গায় ভাই বোন আছে যারা ওভার এজে বসে আছে এবং এটা থেকে মানে অনেক বড় বিপদ দেখার সংখ্যা থেকে আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে এটা সরকারের ভালো উচিত, এটাই বলতে চাই কি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো লাইভে আছেন? হ্যালো লাইভে আছেন? হ্যালো আপনাদের এই চ্যানেলটা প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানালাম, কিন্তু এই চ্যানেলটা কিন্তু আগের মতো সার্ভিস দিচ্ছে না, কারণ ওটা থেকে ভাষাগুলো বোঝা যাচ্ছে না। আমরা যে শব্দগুলি বিভিন্ন মানুষের বলছে শব্দগুলি আগে যেভাবে পরিষ্কার আমরা জানতাম দেখতাম, এগুলো কিন্তু সেভাবে পরিষ্কার ভাষাগুলি শব্দগুলি আসতে একটু দেখবেন। আপনার কথা শুনছি এবং কথাও বলি। তো আজকের ব্যাপারে যে ব্যাপারটা যে বেকাররা কতটুকু মানে সুস্থিরভাবে সরকারের ভাবে তো একটু আগে যাই 7 বছর চলে বাজেট আমরা আরো আগে দেখেছি, কিন্তু বাজেটে কিন্তু সবসময় বলে আমরা ডাবল বিল্ডিং এর সরকার, আমরা একদম না, তাদের তো টাকার হোক নেই, তারা টাকার কমি নিয়ে বসে আছে, তীব্র রাজ্যের মানুষকে ধনী বানাবে, সুখ শান্তি দেবে, চাকরি বাকরি সবাই পাবে, কিন্তু দেখা গেল যে রেজাল্ট শূন্য। তাদের মন মানসিকতা সেই জায়গাতে নেই। এই প্রত্যেকটা তাদের যে প্রত্যেকটি নেতা খেলাধুলা এলাকা আছে, তাদের পাবলিকগুলি হলেন একটা রাস্তা বাজেট হলো চ্যানেল হবে 5 কোটি টাকার ভাড়া, সেই 5 কোটি টাকার মধ্যে ওই নেতার মধ্যে আমাদের আর যে রাস্তাগুলি হয় একেবারে খারাপ পরিষেবা দিতে রাস্তা হয়, কিন্তু তাদের ওই সেইটাকে কিন্তু বাজেটে তারা কোনো খাবে না। একই করে কিন্তু সরকার এবং গরিব অংশের মানুষদের কিছু যায় আসে, তাদেরকে কর্মসংস্থানের দরকার, বেকাররা পড়াশোনা করে তাদের কর্মসংস্থান করছে, সেদিকে কিন্তু হাতে নেই। এবং যা গরিব অংশের মানুষ তাদের একটু পেটে বাঁচার দরকার, তারা ওই খেতে পাওয়া কাজ করে তারা খাচ্ছেন, কিন্তু এই সরকারের সাহায্যে তারা চলতে পারেন না। যে জায়গা দেওয়া হচ্ছে সেই জায়গা দিয়ে কিন্তু জায়গার টাকাও পান নিয়ে সরকার আমাদের বিভিন্ন জায়গাতে আপনারা দেখাচ্ছেন টাকা নেই, আন্দোলন বন্ধ করে দিচ্ছে, টাকা দিচ্ছে। এই সরকারটা সম্বন্ধে জানতে হবে মানুষের, কিভাবে আপনারা আশা করবেন, আমরা আশা করবো, আমরা তো আশা করতে পারি না। তাদের চারিত্রিক যে ঘটনা শুধু মুখের বলিয়া ওড়ানো, হ্যাঁ, আর কি করবো, টাকা কিন্তু আসে, টাকাগুলি বললাম না কিভাবে পরে চলে যা প্রত্যেকটি এলাকাতে তাদের বাড়িতে একটা টাকা নিয়ে দিয়ে আসেন, 5 কোটি টাকার কাজ পাইলাম, সেখানে আমি 2 কোটি টাকা নিয়ে দিয়ে আর বাকিটা আমরা ফুটে ফুটে দেয় পারলাম, খারাপ খাবার তৈরি হলেও আমরা সাধারণ টাকা করে দিলাম, কিন্তু গরিবের কোনো খাজা হয়নি। এই সরকার সম্বন্ধে আরো ধারণা নেন যে তারা বেকাররা সবসময় কতদিন পর পুলিশ আসতে হবে, ইন্টারভিউ নিয়ে করে এগুলো বাদ দেবে। শয্যা সংখ্যা এটা নিয়ে প্রায়ই কথা বললাম, এর আগেও কথা হয়েছে 727 থেকে আমি নিজেও যখন গিয়েছি, আপনি সেগুলো আপনার সময় সেটা ছিল, কিন্তু আমি এসে সেখানে যাওয়ার পরে আমি যখন দেখলাম, নমস্কার, কে বলছেন? কিন্তু সেখানে 1413 গত পরশুদিন আমার সাথে আজকে যে বাজেটে আলোচনা করার জন্য যে বন্ধু আমরা করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। কিন্তু আমি বাজেটটা আপনাদের সরাসরি আমি বাড়িতে শুনেছি, আপনাদের সরাসরি প্রচার করেছেন, কিন্তু এখানে কিন্তু কোন রকমই মানে বেকারদের কথা বাজেটে উল্লেখ নেই, মানে তারা কিন্তু বাজেটে ধরেনি
বেকারদের নিয়োগ করবে। আরেকটা জিনিস শুনলাম বিরোধী ব্যাংকের থেকে বলা হলো মহাকরণে 35 জন যে লোক নেওয়া হবে তাদের কি ব্যবস্থা করা হলো। তখন দেখলাম বিশ্ববন্ধু সেন উনি বললেন এটা আমার দপ্তর, আপনার বাবু জানেন না, আমি আগেই বিজ্ঞাপন দিয়েছি, যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের প্রমাণপত্র এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমার মহাকরণে জমা করে দেও, আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। আমি বুঝলাম না যে 35 জন আমি লোক দেবো, এই কথাটা বলতে পারলেন না। উনি বললেন যে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো, এটা আমার দপ্তরের, এটা আমি আমার ইয়েতে আমি এটা ফেরত দিয়ে দেবো ওরা প্রমাণপত্র জমা দিলে। তাহলে তো মানে বেকারদের তো আমি কোনো রাস্তা দেখছি না। বেকারের সংখ্যা বাড়ছে, কিন্তু বেকারদের নিয়ে তো আমি বাজেটও কোনো কিছু মানে দেখি নেই যে বেকারদের জন্য আলাদা কিছু ফান্ড রাখা হয়েছে যে তাদেরকে নিয়োগ করা হবে। তো সেই কারণে বলছি যে বেকারদের তো আসলে কষ্ট এবং বয়সীমাও পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সব ঘরে ঘরেই বাস করা ছেলে মেয়েরা বসে আছে। হ্যাঁ, কেউ কেউ ইন্টারভিউ দিয়েও বসে আছে। তো আমি বলবো সরকারকে যে যেহেতু কেন্দ্রে এবং রাজ্যে যৌথ সরকার, বেকারদের জন্য ভাবা উচিত। কারণ বেকাররা আর কত রাস্তা ঘুরবে, তাদেরকে জন্য একটা অন্যান্য রাজ্যে যদি প্যাকেজ পেতে পারে তো এই রাজ্যকে প্যাকেজ এনে তাদেরকে একটা ব্যবস্থা করা হোক। কিন্তু সেখানে 1413 করা হয়েছে। গত পরশুদিন আমার সাথে সেক্রেটারির মধ্যে কথা হয়েছে, উনি বলছেন এই জায়গা আছে, সেখানে আরো প্রায় 100 আসন, মানে 100 আসন আরো যাতে বেড বাড়ানো যায় তারও প্রক্রিয়া এখানে চলছে। অলরেডি আমাদের এখানে সুপার স্পেশালিটি ব্লক সুন্দরভাবে, এত সুন্দর সুপার স্পেশালিটি আছে, কর্পোরেট একটা হসপিটাল আমরা আসছি, সেখানে কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, প্লাস্টিক সার্জন, নিউরো ইত্যাদি এখানে চালু হয়েছে। কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারিও চালু হয়েছে। নিউরো সার্জারি আপনার সময় হয়েছে, এটা বলার অপেক্ষা রাখেন, কেন আরো বেশি নিউরো সার্জারি এখানে আসছে। আমি এর জন্য আপনাকে ধন্যবাদ দিই যে আপনি প্রথম নিউরো সার্জন এখানে এনেছিলেন, যদিও চলে গেছে, আবার আপনি আমাকে বললেন ওকে চলে গেছে, ওনাকে নিয়ে আসুন, আবার ওনাকে নিয়ে আসলাম। এই হচ্ছে ভারতীয় চিকিৎসা সরকার যখন যা বলে তাই করে এবং নমস্কার, কে বলছেন? বলে অত্যন্ত সৌজন্য। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, বলুন। আমি একজন পুলিশের কনস্টেবল। তো প্রথমে আপনাদের আমাদের সত্যি অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের পাশে থাকার জন্য। আমাদের এই নিয়োগ আজকে প্রায় 1.5 বছর রানিং চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট নেই। আর যে এবার যে অধিবেশন, এই অধিবেশনে অনেকটাই আশা ছিলাম যে, আর এখনো আসছি, কারণ লাস্ট অধিবেশন রয়েছে। আজকে 6 দিন অধিবেশন দিয়েছে, আমাদের ব্যাপারে খুবই কথাবার্তা মানে। তো আশা রাখবো নেক্সট যে অধিবেশনটা, এটার মধ্যে আমাদের বেকারকে নিয়ে কিছু একটা হবে। তো আপনাদের মাধ্যমে আমাদের আশা রয়েছে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। কথা বলুন। হ্যালো কথা বলুন। স্যার, আমি আগরতলা বলছিলাম ত্রিপুরা পুলিশের একটা কথা বলছি। এই যে অধিবেশন চলছে আজ কিছুদিন ধরে, আমাদের ব্যাপারে কোনো কথা বলা হয়নি। এমনকি এর আগেও যে বাজেট
গিয়েছিল 2024 লাস্টে, তখনও আমাদের ব্যাপারে কোনো কথা বলা হয়নি, যদিও বিরোধী দলের একজন যে কোনো একজন বলেছিল। তো তারপরে যে তাদের বেতন বাড়ানোর পর সব ভুলে গেল, আবার সেম এবার তো 6 দিন চলে গেল, কোনো কথা বলা হয়নি। সপ্তম দিন অপেক্ষায় আছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলবে কি সেটা জানার জন্য আপনাদের কাছে কথা। তো একটু আমাদের হেল্প করুন, কারণ আমাদের জীবন আর বয়স জমে চলে যাচ্ছে। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন, তাদের মধ্যে অনেকে আছেন বেকারদের চাকরির বিষয়গুলো নিয়ে বলেন, জানতে চান। আমরা এতটুকু বলি, শুধু আমরা আমাদের বিষয়গুলো, আপনাদের বিষয়গুলো আমরা উত্থাপন করতে পারি। নমস্কার, কে বলছেন? জি, যে এখন যে বর্তমান বা 2018 পরে যে আমাদের সরকার আসছে, ঠিক আছে, কিন্তু একটা কথা চাই, তৎকালীন আসার আগে মাঠে ময়দানে রাজ্যে প্রতিনিধি কাজ নাই। এবং আগে যে মুখ্যমন্ত্রী ছিল ওনার কথা বলে কোনো লাভ নেই। ওনার মুখ্যমন্ত্রী ছিল, ওনার মুখ্যমন্ত্রী আগালে দেশের পিছিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী কত বছরের কিছুই করতে পারেনি। এখন যে বর্তমানে যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, তাকে আমি ধন্যবাদ জানাই। যে অঞ্চলের দেখা প্রক্রিয়াগুলি নিতেছে, এই প্রক্রিয়াগুলি অত্যন্ত প্রয়োজন। এই যে বেকার যুবতী যারা আছে এবং পুলিশ কনস্টেবল যারা আছে, ওদেরকে এই প্রক্রিয়াটা অন্যের ব্যবস্থা করা আমি মনে করি। এবং এখন যে ডক্টর মানিক শাহ আমার লোক, তাহলে খুব লোক, ওনাকে আমি মনে করি, ওনাকে আমি ধন্যবাদ জানাতে আছি। উনি বেকার যুবক যুবতীদের পুলিশ কন্ট্রোল বা ইন্টারভিউ দিচ্ছে, ওদেরকে আপনারা একটা অবকাশের ব্যবস্থা করা দরকার। এটা আমার দাবি একটু ওনার আছে, তোমার বক্তব্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। লাইভে আছেন? কথা বলুন। বলছেন বেকারের একটা সমস্যা, ঠিক আছে, অল ত্রিপুরাতে আছে, কিন্তু আইসিডিএস-এর একটা বড় সমস্যা ছিল ড্রাইভারদের নিয়ে, কিন্তু বেতনও দিতে পারছে না। ড্রাইভারের বেতন মাস আজকে 5টা মাস গেছে, ড্রাইভারের বেতন নেই, কিন্তু অন্য ফান্ডের টাকা আসে, কিন্তু ড্রাইভারের জন্য কোনো টাকা নেই ত্রিপুরা সরকারের কাছে বলে। এরকম আমরা 5টা মাস ধরে বেতন পাচ্ছি না। কেউ স্বর্ণগিরি নিজ বন্ধ দিচ্ছে, কেউ এইভাবে সিডিপির কাছে যদি বেতন খুঁজে সিডিপি বলছে ভালো না লাগলে গাড়ির চারিদিকে চলে যাও, তোমাদের গাড়ির তো কন্ডাম দেওয়া দেবে। আমাদের সিডিপি ডাইরেক্টর আমাদেরকে হুমকি দেয়, বড় বড় হুমকি। সরকার টাকা দিচ্ছে না, কিন্তু বিধানসভাতে মুখ্যমন্ত্রী বলছে তোমাদের 26 দিনের টাকা দেওয়া হবে, কন্ডেন্সি, পার্ট টাইম, ওয়ার্কার, এসব। কিন্তু আমাদের টাকা দিচ্ছে কেউ 20 দিনের, কেউ 5 দিনের, এরকম করে টাকা দিচ্ছে। টাকা নাই, সরকারের কাছে টাকা নাই। এইটা কি আমরা বুঝতে পারছি নাকি সরকারের তালিমেট করার জন্য ডাইরেক্টররা এরকম করছে, না আমাদেরকে বের করা দেওয়ার জন্য এরকম করছে? আমরা এই যে ফাইনাল তথ্যটা আমরা সরকারের কাছে থেকে পাইতে আছি না। আজকে আমরা 5টা মাস ধরে বেতন পাচ্ছি না, কিন্তু আমাদের কোনো সৎ উত্তর নেই। আমরা যদি সিডিপুর কাছে টাকা খুঁজি, বলে তোমার ভালো না লাগলে বেড়ে যাও, তোমাদের গাড়ি পুরান হয়ে গেছে, গাড়ি কন্ডাম দেওয়ার জন্য। কিন্তু আমাদের থেকে অনেক পুরান গাড়ি চলছে, থানাতে চলছে, ফরেস্ট ডিপার্টমেন্টে চলছে, হেলথে চলছে। কিন্তু এটা কাইন্ডলি যদি মুখ্যমন্ত্রী বা আমাদের মন্ত্রী টিঙ্কু রায় এটা যদি একটু বিবেচনা করে, আমরা
খুব খুশি এবং আমরা দীর্ঘ 15 বছর 14 বছর 12 বছর ধরে কাজ করছি, কিন্তু আমরা কোনো সতর্ক পাচ্ছি না। কিন্তু আমাদের পার্ট বেগার কন্টেন্ট থেকে ফান্ড কাজে রিলিজ হতো, এখন 2018 পর থেকে আমাদের পার্ট বেগার কন্টেন্ট থেকে রিলিজ হয় না। এই কারণে আমাদের দুর্দশা হয়ে গেছে। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে, কথা বলুন। আমি ত্রিপুরা পুলিশের একজন ক্যান্ডিডেট। হ্যাঁ বলুন। আমরা রিক্রুটমেন্টটা তো 2022 হয়েছিল, তখন তো প্রায় 3 বছর শেষ। কথা বলুন। নমস্কার, কে বলছেন? আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে শুধু এই কথাগুলো বলছি যে বাজেটকে দিশা হিসাবে দেখানো হচ্ছে, সেই বাজেট কতটাই রাজ্যের বেকারদেরকে দিশা দেখাতে পারবে। কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেট পরপর সেখানে নিয়ে বিকশিত ভারতের বাজেট কিংবা বিকশিত ত্রিপুরার বাজেটের কথা বলা হলেও কার্যত এই বাজেট কতটা জনমুখী হবে, কতটা ফলপ্রসূ দেবে এই রাজ্যের বেকারদের জন্য, তাদের চাকরি কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে কি ভূমিকা নিতে পারে, বোধহয় আপনাদের প্রত্যেকের আলোচনা থেকে কথাগুলো উঠে আসছে। আমরা আরও একবার বলি, আপনাদের প্রত্যেককে নিয়ে যখন আমরা আলোচনা করি, এই কথাগুলো বলার চেষ্টা করি, তখন বোধহয় ঠিক খুব গুরুত্বপূর্ণ হয় এ রাজ্যের বেকারদের কাছে যে তাদের জন্য কি বলছেন। বিধানসভার বাজেট অধিবেশনেও তাদের নিয়ে কথা হয়, তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেন, তার পাশাপাশি তারা বলার চেষ্টা করেন যে এই রাজ্যে বেকারদের নিয়ে সরকার ভাবুক, সরকার তাদের জন্য পরিকল্পনা গ্রহণ করুক। বিরোধী বিধায়কদের তরফে বারবার বিষয়গুলো উঠে আসছে, এবারের বাজেট অধিবেশনও তা নিয়ে আলোচনা হয়েছে। এবং 175টি শূন্য বলে তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 152 জনকে আমরা লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। নমস্কার, কে বলছেন? এছাড়া চুক্তির মাধ্যমে 100 জন নার্সিং অফিসার একটা কথা বলতে, মন্ত্রীরা যদি স্যালারি যদি একদিনে যদি বিল পাস হইতে পারে, তো আমরা চাকরিগুলি এত দিন ধরে এত বছর ধরে পেন্ডিং হচ্ছে কেন? আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে আমরা রিক্রুটমেন্ট এত লেট হয়ে যাচ্ছে কেন? তারা তো একদিনে বিল পাস হয়ে যায়, একদিনের স্যালারি বাড়ে হয়ে যায়। হ্যাঁ, ইলেকশনে ভোট রেজাল্ট দিতে 1 মাসের মধ্যে, তা আমাদের 3-4 বছর লাগতেছে কেন? ধন্যবাদ। অফিসার নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে। রোগীর উন্নয়ন যাতে আরো ভালো উন্নত পরিষেবা দেওয়া যায়, 433 জন নার্সিং অফিসারের পোস্ট সৃষ্টি এবং পূরণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 308 জন মাল্টিটাস্কিং গ্রুপ পদের নিয়োগপত্র। হ্যাঁ বলুন। দেখুন, আসলে সরকারের যে প্রধান মনে করেন মুখ্যমন্ত্রী, তার একটা সৎ দৃশ্য আছে এবং সুযোগ থাকতে হবে। কারণ এখন যে সরকারটা আছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীর হাত পা বাধা দুর্নীতি, এই রশিটা কিন্তু
কিন্তু বুড়া হলো দিল্লি, যা খুশি তা কাজ করতে পারবেন না দিল্লির অনুমোদন ছাড়া। তবে আমি জানি না পারমিশন বিল কিনা। আমি কংগ্রেস আমল 1974 সন থেকে প্রশাসনের সঙ্গে জড়িত। আমি দেখেছি তৎসময়ে সুকুমার বাবু মুখ্যমন্ত্রী কি হারে হরির লোক মন্দিরা করত, অর্থাৎ সরকারি পয়সা অপব্যয় করত। এবার গাড়ি ঘোড়া থেকে শুরু করে অফিসে আসলে তো ওনারা মহারাজ, যা খুশি তা সরকারি পয়সা খাওয়া দাওয়া করতেন, মানে সিগারেট পান প্রচলিত। এই অবস্থাটা মুখ্যমন্ত্রী নূতন চক্রবর্তী আসার পর বন্ধ হয়েছে এবং প্রশাসন কি অবস্থায় ছিল বলতে লজ্জা করে, কারণ অনেক কিছু ব্যাপারও আছে। এইটা কিন্তু নূতন বাবু সার্কুলার দিয়ে বন্ধ করেছে। এই সার্কুলারটি অর্থ দপ্তরে আছে, বিভিন্ন দপ্তরে আছে। দুটি বর্তমান সরকারের সৎ উদ্দেশ্য থাকে, এই পুরানো সার্কুলার গুলি কালেকশন করে কিভাবে কাজ করেছে দেখার স্বার্থে, জনসাধারণের স্বার্থে আমল কিছু না দিতে পারলেও একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল সরকারটা। হ্যাঁ, এইবার বলতে পারেন পয়সা কোথা থেকে এসেছে। হ্যাঁ, পয়সা দিল্লি থেকে আসে এবং দিল্লি তারা পয়সা বাড়ায় না, জনসাধারণের ট্যাক্স থেকে আসে। এই উদ্দেশ্য থাকতে হবে আমি ভালোভাবে কাজ করব। এই যদি আন্তরিকতা না থাকে, আমি অনেকদিন আপনার চ্যানেলে বলেছি যে দিল্লি থেকে আসলে নীলেন বাবু সবসময় মুখটা কালা থাকতো, ঘন্টা 4 ঘন্টা আমরা কাজ করতাম ওনার সঙ্গে, দেখেছি মুখটা কালো। একবার উনি হাসেন, সেই হাসাটি খুব খুশি মনোভাব। আমরা ঘন্টাখানেক পরে জিজ্ঞাসা করলাম, স্যার এইবার আপনি এত খুশি কেন? তোমাদের এত বুঝতে দেরি হয়েছে, তোমরা এত ভালো না আমাকে কিছুই জিজ্ঞাসা করোনি, জানো কি হয়েছে? এবার 4টা সিএসআর বাহিনী কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে এবং তাতে সাহায্য করেছে প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান মনমোহন সিং। উনি মনমোহন সিং তখন প্ল্যানিং কমিশনে ছিলেন, উনি সাহায্য করেছেন, উনি বলেছেন। এই কাজেই এই যে ইতিহাস, এখন সিএসআর এর 16টা বাহিনী বামফ্রন্টের আমলে হয়েছে, গিয়ে দেখবেন সবগুলি আদা ভাঙা, অর্থাৎ অর্ধেক লোক নেই। এটা পরিপূর্ণ করলে ত্রিপুরার প্রচুর বেকার কাজ পায়। জানি না এই সরকার কি উদ্দেশ্য কাজ করছে, সেগুলি ফিল আপ করছে না এবং বিভিন্ন দপ্তরে 36টা দপ্তর আছে। আমার হিসাব, আমি হিসাব করে দেখেছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন 70,000 পোস্ট খালি আছে মুখ্যমন্ত্রীর সচিবালয় সহ। কাজেই এরা এইভাবে এই যে এখন দেখাচ্ছেন বিধানসভা ভবন, এটা তো এখন বসে কথা বলছে, এটাও গত সরকারের আমলে তৈরি। এই কাজেই কাজ করার উদ্দেশ্য ওদের নাই, ওদের আলোচনা আর কিছু কিছু দিয়ে কৃষক এই কিছু দিয়ে আর বাকি কোটি কোটি টাকা নয় করা ওদের আসল উদ্দেশ্য। আমাদের পাড়ার কাছাকাছি একটা স্কুল আছে, বাবুজি স্কুল, এটা আরো 50 বছরে কিছু হবে না, বিল্ডিংটা ভেঙে সর্বনাশ করছে, ওরা নতুন করে তৈরি করবে। আছে সরকারি টাকা। এই আসল কথা হলো এইগুলি করে টাকা নয় করা, এটাই আমার বক্তব্য। নরেন্দ্র মোদীজি উনার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে কোথায় ছিল 11তম স্থান অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করি, সেই জায়গায় আজকে 5ম স্থানে ভারত এসে পৌঁছেছে এবং 2030 সালের মধ্যে 3য় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে 3rd লার্জেস্ট ইকোনমি পরিণত হওয়ার লক্ষ্যে বিকাশ করছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে
বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি গত 1 ফেব্রুয়ারি 2025 সংসদে যে জনমুখী অভূতপূর্ব কেন্দ্রীয় বাজেট তিনি পেশ করেছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনজি মহোদয়কে এই কথা বলুন। আমি বলতে আছি যে আমাদের যে বর্তমান যে সরকার, রাজ্যের সরকার, উনি চলতে আসছিল আমাদের নরেন্দ্র মোদীর দোয়া দিয়ে চলতে আছে। আমরা যে বেকার এবং বেকার যে কর্ম, যে গরিব মানুষ, নিরামিষী মানুষ চলতে আসছিল মানুষের দোয়া দিয়ে, কিন্তু কোনো দোয়া দিয়ে কাজ হচ্ছে না। আমরা কোন পর্যায়ে আছি, কি পর্যায়ে আছি আমরা বুঝতে পারি। কারোর দোয়া দিয়ে সে চলতে পারবে না। কিন্তু আমাদের বর্তমান সরকার যদি আমাদের প্রতি যদি সঠিক লক্ষ্য না থাকে, যে দেখার মজুরি কি দোয়া আছিল সেটা এখনো বৃদ্ধি হয়নি, অতএব করে নেই। 2018-তে আমাদের সরকার যদি থাকতে হয়, সঠিক প্রতিশ্রুতি অনুযায়ী যদি কাজ করে তাহলে তো হবে, না হইলে মানে অসম্ভব হয়ে দাঁড়াবে। আমরাই দাঁড়াবো। আমরা সরকারকে আনছি, আমরা এই সরকারকে ভালোতে বাধ্য হইব। কারণ আমাদের পেটে লাথি করতে আছে, হাতখাতে কষ্ট হইতে আছে, খুব কষ্টে আছি আমরা। এটি আমার বক্তব্য। কিন্তু এই দোয়া দিয়ে লাভ হচ্ছে না। আমাদের যে বর্তমান সরকার দোয়া দিয়ে চলবে, আমরা চলবো হলো মানে ডাক্তার মানিক সাহেব দোয়া দিয়ে আমরা এই প্রাণের কথার ভিত্তিতে আমরা চলবো, কিন্তু কথা শুনে লাভ হচ্ছে না। আমার পেটে খোরাক থাকতে হবে। এটি হলো আমার বক্তব্য। এটাই। প্রধানমন্ত্রী মহোদয়কে এই সভা থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বাজেট বিশ্বের দরবারে ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে, সেটা আমরা নিশ্চিত। এই রাজ্যের মানুষ, বিরোধীরা অনেক কিছুই বলছেন, এই হচ্ছে সেই হচ্ছে না ইত্যাদি নেগেটিভ কথাবার্তা। আজকে খুব ভালো লাগলো যে গতকাল আমাদের পরিষদীয় মন্ত্রী বলেছেন যে কমিউনিস্টদের একটা ইউনিভার্সিটি করা যায় কিনা, উনি বলছিলেন রিসার্চ হবে। নমস্কার, কে বলছেন? হচ্ছে এমন ভাবে এবার বলছিলাম, আমি এখন যে কথা বলছি যে আজকে যে আপনাদের যে প্রসঙ্গ, এই প্রসঙ্গের বাইরে থেকে একটু কথা বলছি, যেটা প্রসঙ্গের বাইরে কথা বলা ঠিক না। আমাদের যে 1 নম্বর সিংহা বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক, বিরোধী থেকে 2024 মার্চের পর থেকে উনি এখনো কিন্তু বিধানসভাতে আসেনি। এটা নিয়ে আপনার কেন কোনো কথা বলেন না স্যার? এটা একটু যদি আপনারা জানান আর কি, আপনাদের মাধ্যমে আর কি, এটাই ছিল বিশুদ্ধতা না। কাজ শেষ হয়েছে এবং রাজ্যের মোট জাতীয় সড়কের সংখ্যা আমরা জানি যে 6টা এবং আরো 4টি নির্মাণের অনুমোদন রয়েছে। তা আমরা চেষ্টা করছি যে সবকটাই যে আমাদের 4টা যে ইন প্রিন্সিপাল অনুমোদন দিয়েছিল, সেটার মধ্যে একটা তাতে যেটা কমলপুর আমবাসা এবং ডুম্বুর হয়ে শান্তির বাজার যায়, সেই বিষয়ে আমি দিল্লিতে কথা বলেছি। যানজট নিরসনের জন্য আমি মাননীয় আমাদের এই অর্থমন্ত্রীকে আবার ধন্যবাদ দেব যে এখানে যানজটের যে এমন অবস্থা আগরতলা শহরে বিশেষ করে, সেখানে এটা আগরতলার মধ্যে করে একটা ফ্লাইওভার নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে 2টি ফ্লাইওভার, আরো ফ্লাইওভার হবে আগরতলায় রাধানগর থেকে IGM হাসপাতাল পর্যন্ত, এবং সেটা 8.5 মিটার সেটা করা হবে এবং 2.17 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের কাজ পরিকল্পনা করা হয়েছে। তার জন্য 492 কোটি টাকা দিয়েছে। আমি ওনার জন্য ওনাকে ধন্যবাদ। উদয়পুরে জগন্নাথমণি থেকে খিলপাড়া পর্যন্ত 1.60 কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করার জন্য 3
355 কোটি টাকা এখানে ধরা হয়েছে। শুধু তাই না, আমাদের এখানে প্রধান প্রকল্পগুলোর মধ্যে পিএম গতিশক্তি প্রকল্পে, যেটা আমি একটু আগে বললাম, প্রায় যে কমলপুর শান্তিবাজার 148 কিলোমিটার সে তার দীর্ঘ, এবং সেইভাবে আমরা যাতায়াতের জন্য আমরা কাজ করে চলছি। ছিল না, বাজেট সম্পর্ক জানতে হবে, সেই বিষয়টা কিন্তু এখন পড়াশোনার কারণে বুঝতে পারছি যে বাজেটটা কি। আমরা যে কোনো বাজেট, যে কোনো দেশেই হোক, রাজ্যেরই হোক, একটা বছরের জন্য তার সুনির্দিষ্ট যে অর্থনৈতিক পরিকল্পনা, আনুমানিক যে রাজস্ব আদায়, তার আয় ও ব্যয়ের একটা সুস্পষ্ট রূপরেখা, এটা হচ্ছে বাজেট। তাছাড়া বাজেট শুধু বাজেট হওয়া, তার একটা নির্দেশিকা। আমি নিশ্চয় করতে বলছি, হ্যাঁ বলুন। এখানে কথা হয়েছে, যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের প্রজাতি হিসেবে সেইভাবে একটি বিধানসভা আলোচনা রাখেন, তাহলে মনে হয় ভালোই পারে। আমাদের তো এটা একটা দীর্ঘদিনের সমস্যা। আমরা তো এখন না খেয়ে অবস্থা কাজ কমও পাই না, শিক্ষিত হয়ে তো এখন একটা অবস্থা চলছি। মানে কি বলবো, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যারা বিধায়ক বা আমাদের মন্ত্রী আছেন তাদের কাছে বিভিন্ন লোক বিধানসভা যদি 10,300 বেশি একটা ভর্তি করার চেষ্টা করে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবো। এটি আমার কথা। ধন্যবাদ। হয়তো সেদিক থেকে এবারের বাজেট সত্যি অর্থে শাসক দল যেভাবে প্রচার করছে দিশা দেখাতে পারবে। আমার শুধু বক্তব্য, বেকারদের যে বক্তব্যটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, তাদের জন্য কি হবে। পুলিশ কনস্টেবল থেকে শুরু করে বাকি যে চাকরি প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে দাবি করা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেদিক থেকে তারা কিন্তু অপেক্ষা করছে সরকার কবে ঘোষণা করবে। সেদিক থেকে বেকারদের জন্য এই বাজেট কতটা দিশা দেখাবে সেটা আগামী 1 বছরেই তার প্রমাণ মিলবে। এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।